শ্রাবণের সই নকল করতে গিয়ে ওমের কাছে ধরা পড়ল টিকলি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে টিকলি মনে মনে ভাবতে থাকে বেশ হয়েছে, ওমের সাথে শ্রাবণের সম্পর্কটা নষ্ট হতে বসেছে, এর থেকে ভালো আর কী বা হতে পারে, এই দিনটার জন্যই তো অপেক্ষা করেছিলাম। আর অন্যদিকে দেখা যায় যে শ্রাবণকে গান গাইতে দেওয়া হয়েছে। শ্রাবণ মঞ্চের ওপর উঠে গান গাইতে থাকে। আর অভি তখন বলে, শ্রাবণ, আমার হাত থেকে তোমার নিস্তার নেই, আমি তোমাকে এত সহজে ছাড়বই না কোনোভাবেই। এর মধ্যেই একজন পার্টিসিপেন্ট যে আছে সুকন্যা, সে থামিয়ে দেয় আর বলে, বন্ধ করো গান, এক্ষুনি বন্ধ করো। তখনই শ্রাবণ বলে, কি হয়েছে? সুকন্যা বলে, তুমি তো এখানকার সমস্ত রুলস ভেঙে দিয়েছো। প্রথমে তোমার ইচ্ছে হলো গাইতে আসলে, তারপর তোমার ইচ্ছে হলো চলে গেলে, আবার ইচ্ছে হলো এখানে আসলে। তোমার ব্যাপার স্যাপার আমি ঠিক বুঝতে পারছি না। এটা তো একটা গানের শো, এখানে তো এই সমস্ত কিছু হয় না। আর আমি বুঝতে পারছি না জাজেসরাও কেন তোমাকে এখানে অ্যালাউ করলো। এখানে যদি সবকটা অংশগ্রহণকারী এই রকমই করে, তাহলে কি তাদেরও সুযোগ দেওয়া হবে, নাকি এখানে শুধু ও বলে ওকে এক্সট্রা সুযোগ দেওয়া হয়েছে, কোনটা? এর মধ্যেই শ্রাবণ বলে, হ্যাঁ আমি ভুল করেছি, দেখো প্রত্যেকের জীবনে তো একবার করে অন্তত সুযোগ পাওয়া উচিত। আমাকে প্লিজ তোমরা ভুল বুঝো না, আমি কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আমার একটা ভুল হয়েছিল, সেই ভুলটা আমি শুধরে নিতে চেয়েছি। সেটার জন্য তোমরা আমাকে প্লিজ একটা সুযোগ দাও, আর কখনোই আমি এই রকম ভুল করব না। তখনই শুভস্মিতা বলে, জাজেস মনে মনে, বেশ হয়েছে, শ্রাবণের আশাটা বন্ধ হয়েছে, আমি তো পারলাম না, এবার এরাই যদি একটু প্রতিবাদ করতে পারেন। তখনই সুকন্যা বলে, বললাম তো তুমি গান গাইবে না, তুমি এইভাবে বাইরে থেকে এসে হুটপাট করে গান গাইবে, ইচ্ছা হবে চলে যাবে, এটা হতে পারে না, এটা আমরা মেনে নিতে পারছি না, আপনারাও সবাই বলুন। তখন অনেক অংশগ্রহণকারী উঠে বলে, একদমই তাই, অনেকক্ষণ ধরে এই কথাটা আমি বলবো ভাবছিলাম, আপনি বলে দিলেন, শ্রাবণ ঘোষ এখানে গান গাইবে না জাজেস। তখনই জাজেসরা বলে, দেখুন ও খুব ভালো গান গায়, আর ওর এই সুযোগটা অবশ্যই পাওয়া উচিত। মানুষ একবার ভুল করে ফেলেছে তাই বলে যে কোনোদিনও সুযোগ পাবে না, আর তেমনটা তো নয়। আপনারা একটু বোঝার চেষ্টা করুন। কিন্তু কোনোভাবেই বুঝতে চায় না, আর বলে, আমরা কোনো কিছু বুঝবো না, আমরা যেটা ঠিক করেছি সেটাই হবে, ও এখানে কোনোভাবেই গান গাইবে না। তার মধ্যেই শুভস্মিতা বলে, দেখো আমরা এখানে জাজেস ঠিকই, তোমরাও এখানে অংশগ্রহণকারী, কিন্তু এই ডিসিশনটা যে নেবে, আমার মনে হয় তারই এখানে আসা উচিত। আর সে হলো আমাদের এখানকার স্পন্সর, যে কিনা যে জিতবে তার হাতে 20 লক্ষ টাকা তুলে দেবে। তখন অনুষ্কার ওপরেই পুরো ভারটা ছেড়ে দেয় শুভস্মিতা। এর মধ্যেই শ্রাবণকে বসিয়ে দেওয়া হয়। মনে মনে শ্রাবণ ভাবতে থাকে, রাধা মাধব তুমি তো জানো আমি নিজের জন্য গান গাইতে আসিনি, এখানে আমার দিদিদের জন্য এসেছি। ওদের জন্য যদি কিছু একটা করতে পারতাম তাহলে হয়তো সংসারটা বেঁচে যেত, আর যদি করতে না পারি তাহলে হয়তো সংসারটাকে বাঁচাতে পারবো না, জানি না কি হবে। এর মধ্যেই ওমের সাথে তো কথা হচ্ছে টিকলির। টিকলি তখন বলে, ওম তুমি একটু শান্ত হও, এত অস্থির হচ্ছ কেন? ওম তখন বলে, কি করে শান্ত হব বলো তো, কি করে শান্ত হব? শ্রাবণ যে সমস্ত কাণ্ডগুলো করছে, এরপরে বলো না তুমি শান্ত হওয়া যায়? তখন টিকলি বলে, সত্যি শান্ত হওয়া যায় না, শ্রাবণ যেই কাজটা করেছে সেটা এক কথায় অন্যায় করেছে, আর এই অন্যায়ের শাস্তি তো পেতেই হবে শ্রাবণকে, তাই না? তখনই ওম বলে, কায়দা যদি করতে পারতাম তাহলে তো ওকে অনেক আগেই ডিভোর্স দিয়ে দিতাম, ওর ডিভোর্সটা পাওয়াটা দরকার, ও আমার কাছ থেকে উচিত শিক্ষা এইভাবেই পেত। আর তখনই টিকলি বলে, ডিভোর্স দিয়ে দাও তাহলে। ওম বলে, কি করে দেবো? এই যে এই পিটিশনটা তো ওকে সই করতে হবে, না হলে তো মিউচুয়াল ডিভোর্স হবে না, আর মিউচুয়াল ডিভোর্স না হলে ও কোনোদিনও আমাকে ডিভোর্স দিতে চাইবে না। আমি হলাম সোনার ডিম পাড়া হাঁস, তোমার মনে হয় ও আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দেবে? তখনই টিকলি বলে, তা তো ঠিকই বলেছ, শ্রাবণ তোমাকে এত সহজে ছাড়বে না। ওম বলে, তাহলেই তুমি বলো যে এখন কি করতে পারি আমি, এছাড়া আমার হাতে তার কোনো উপায় নেই। কিছু যদি করতে পারতাম, যদি সইটা নকল ফকল করেও যদি অ্যাপ্লাইটা করতে পারতাম, খুব ভালো হতো। ঠিক তখনই টিকলি বলে, এই ব্যাপার, দাও কাগজটা আমার হাতে দাও। পেন পেন কোথায়? এরপর পেন খুঁজতে শুরু করে দেয়। আর অন্যদিকে দেখা যায় শ্রাবণ বুঝতে পারে না কি করবে। অভি তখন বলে, শ্রাবণ টেনশন হচ্ছে? আরে বাবা চিন্তা করো না, তুমি তো ভালো গান গাও, সেখান থেকে তুমি একটা এক্সট্রা সুযোগ পাবে, মিলিয়ে নিও তুমি আমার কথাটা। তখনই শ্রাবণ বলে, এই শোনো অভি, আমি না তোমার কাছে কোনো কথা শুনতে চাই না, তুমি এত বেশি বকবক করো না, আমার ভালো লাগছে না। এখান থেকে বাদ হয়ে যেতে হলে যাব, কিন্তু তোমার কোনো সাহায্য আমি নেব না। আশা করি তুমি আমার কথাটা খুব ভালো ভালো বুঝতে পেরেছো। ঠিক তখনই দেখা যায়
যে বাড়িতে সবাই মিলে চিন্তা করতে থাকে বৌদিভাইয়ের কী হবে, এই যে এইভাবে গেল আদৌ কি সবাই সুযোগ দেবে বৌদিভাইকে। অন্যদিকে তখনই যিনি সঞ্চালক তিনি বলতে থাকে যে টপ 8 অংশগ্রহণকারীর লিস্ট আমরা হাতে পেয়ে গেছি। এই টপ 13 থেকে টপ 8 যাবে ফাইনাল আরও পরের রাউন্ডগুলোতে, তারপরে আস্তে আস্তে টপ 7, টপ 6, টপ 5 এভাবেই যাবে। তো আমি এক একজনের নাম ঘোষণা করব, আর তোমরা এই সাইডে এসে দাঁড়াবে, ঠিক আছে? তখন এক একজনের নাম বলতে থাকে আর শ্রাবণের খুব টেনশন হয়। শ্রাবণ তখন ভাবে কি করব আমি, আদৌ কি আমি এখানে সুযোগ পাবো? আমার তো কোনোভাবেই মনে হয় না, কারণ যেভাবে আমি ফেঁসেছি, এরা আমাকে যেভাবে গান গাইতে দেয়নি, আমার মনে হয় না আমি কোনো কিছু করতে পারবো। তখনই এক এক করে সবার নাম বলা হয়ে যায়, আর 8 নম্বর নামটা এখনও বলা হয়নি, 7 নম্বর পর্যন্ত বলা হয়ে গেছে। তারপরেই সঞ্চালক বলে যে আমাদের এখানে 8 নম্বর নামটাই এসে ঘোষণা করবে এখানেরই স্পন্সর অনুষ্কা। আর অনুষ্কা তখন চলে এসেছে। অনুষ্কাকে দেখার পর অভি আর শ্রাবণের অবস্থা ভীষণই খারাপ। তখনই অভি বলে, শ্রাবণ, হয়ে গেল, আমাদের আর কোনোভাবেই সুযোগ আছে বলে মনে হয় না। তখনই শ্রাবণ বলে, দেখাই যাক না কি হয়। অনুষ্কা মনে মনে ভাবে, শ্রাবণ, আমি জানি তোমার এখন অনেক টেনশন হচ্ছে, টেনশন হওয়াটাই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু তুমি যে অন্যায় আমার সাথে করেছো তার বদলা তো এখানেই নিতে হবে, তোমাকে এত সহজে ছেড়ে দিলে কি করে হবে বলো তো। আর শ্রাবণও মনে মনে ভাবতে থাকে, অনুষ্কা আমাকে কোনো দিনও সুযোগ দেবে না, আর সেটাও আমি খুব ভালো মতন জানি। অন্যদিকে শ্রাবণের সইটা নকল করে ডিভোর্সের পিটিশনে সই করে দিয়েছে টিকলি নিজে, আর বলে, নাও এবার তুমি জমা দিয়ে দাও। ওম তখন দেখে বলে, এটা কি করে সম্ভব, এটা তো পুরো হুবহু শ্রাবণের হাতের লেখা, তাই না? টিকলি তখন বলে, হ্যাঁ, এটা শ্রাবণ নিজেই চমকে যাবে যে ও কী করে এখানে সই করলো। আরে ওম, এসব আমার বা হাত কা খেল। আরে তুমি জানো না, যখন আমি হোমে থাকতাম তখন ওখানে একজন ছিল যে আমাকে সব কিছু হাতের লেখা নকল করা শিখিয়ে দিয়েছিল, আর আমি দীর্ঘদিন ধরে এই টেকনিকটা শিখতে 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 এখন পুরো ওস্তাদ হয়ে গেছি বলতে পারো। মনে মনে ওম বুঝতে পারে চিঠিটা যেটা মল্লারকে লেখা হয়েছিল সেটা শ্রাবণ না, লিখেছিল টিকলি। শ্রাবণ আর আমার মধ্যে ভুল বোঝাবুঝি ক্রিয়েট করার জন্যই এই কাজটা করেছে। আমি তো এত সহজে ওকে ছাড়বো না, আগে শ্রাবণ আসুক, তারপরেই একটা ব্যবস্থা করতে হবে। টিকলি তখন বলে, কি হলো ওম, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছো? ওম তখন বলে, না না, এটাই ভাবছি যে শ্রাবণ এই ডিভোর্সের পিটিশনটা দেখার পর কেমনভাবে রিয়্যাক্ট করবে। আসলে ওর কাছ থেকে আমি মুক্তি পেতে চাই, ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক ঠকিয়েছে, আমাকে ভালোবাসি বলে নিজের মনের মধ্যে অন্য কাউকে রেখে দিয়েছে, এত সহজে ছেড়ে দেই কি করে তাকে, তাই না বলো টিকলি? টিকলি তখন বলে, একদমই তাই, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এটা জমা দিয়ে দাও, আর তারপর শ্রাবণকে বুঝিয়ে দাও যে তুমি আর শ্রাবণের সাথে থাকতে চাওই না। এরপরে মনে মনে ওম বলতে থাকে, এবারে আর কোনো সুযোগ তুমি পাবে না টিকলি, তুমি যেই অন্যায় করেছো তার শাস্তি এবারে তুমি পাবেই।